বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই দেশ ভারত যেমন আসমুদ্র হিমাচল, সেরকম আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ পাহাড় থেকে সমুদ্র। আমরা পাহাড়ে গিয়েছিলাম কেমন আছে বাংলায় সেখানকার মানুষের খবর জানতে। আজ আমরা সুন্দরবনে জল জঙ্গলের মানুষের কথা জানতে কেমন আছে বাংলায়। এই বিস্তীর্ণ জল আর তার সঙ্গে জঙ্গল, সুন্দরবনের মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করেই বেঁচে থাকে। আজ সেই লড়াইয়ের কথাই বলবো কেমন আছে বাংলায়। এই হলো সেই মরিচঝাপি দ্বীপ, যেখানে সুন্দরবনের রাজনৈতিক ইতিহাস লুকিয়ে রয়েছে। কেউ সুখ্যাতি করেন, কেউ কুখ্যাত করেছেন। বামপন্থীরা বলেন মরিচঝাপির বিকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে সাধারণ মানুষের কাছে, কিন্তু সত্যি ঘটনা কি সেটা কেউ প্রকাশ্যে আনেন না। এখানে উদ্বাস্তুরা এসেছিল, শরণার্থীরা এসেছিল, তারা বসবাস তৈরি করে। উল্টো দিকে কুমিরমারির সঙ্গে তাদের খুব ভালো যোগাযোগ ছিল। কুমিরমারির মানুষরা এখনও মনে করেন সেই সময় ব্যবসা বাণিজ্য ভালো হয়েছিল। কিন্তু সুন্দরবনকে ধ্বংস করার যে কথা প্রচারিত হয় সেটা কি পুরোপুরি ঠিক? আবার কেউ কেউ বলেন যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বলা হয়েছিল শরণার্থীরা এসে এখানে এমনভাবে জায়গা দখল করছে যা ভবিষ্যতে ভারতের নিরাপত্তার প্রশ্নে একটা খারাপ দিক। কিন্তু কি ঘটনা ঘটেছিল তা কখনো প্রকাশ্যে আসেনি, যদিও সেই মরিচঝাপি এখনও যে বর্তমান রাজনীতি তার মধ্যেও এটা যুক্ত রয়েছে। পেছনের এই জঙ্গলটা আসলে মরিচঝাপি। আমরা দাঁড়িয়ে কুমিরমারিতে। সুন্দরবনে কেমন আছে বাংলা যদি করতে হয় বা বুঝতে হয় বা জানতে হয়, তাহলে এই মরিচঝাপির কথা অবশ্যই বলতে হবে। কি ঘটেছিল, কেন ঘটেছিল, তার রাজনৈতিক ইতিহাস কি, তাৎপর্য কী, কেন এখনও উদ্বাস্তু সমস্যা নিয়ে আমাদের দেশে কথা হয়, আমাদের রাজ্য উদ্বাস্তু সমস্যায় ভোগে। অনুপ্রবেশকারী, উদ্বাস্তু, শরণার্থী কোন কথাটা দিয়ে বিচার করবেন? এই সমস্ত কিছু নিয়েই আমরা কথা বলছি এই মরিচঝাপির প্রান্ত থেকে। কুমিরমারি তো এটা, উল্টো দিকে মরিচঝাপি। সেই সময় যখন শরণার্থীরা এসেছিল আপনার মনে আছে? কি করেছিল ওরা এসে? বন জঙ্গল গাড়ি বসবাস করতো। কিছুদিন পরে তারা এসে পুরে আবার উল্টো পাল্টার লোক এসে তাদের কিনে নিয়ে গেল। রাতে রান্নি দিনই মাছ ধর করে ডেঙ্গা হামলা করে নিয়ে গেল। সে ওরা ওই ওপারে খেয়া পড়তো এখানে একটা আর ওখানে একটা। আচ্ছা, খেয়াগুলো বন্ধ করে দিয়েছিল। না খেয়ে দিয়ে ওরা ওই চ্যাঙা ফ্যাঙা নিয়ে আসতো। মানে চ্যাঙা মানে কি বলে, ওই গরান গাছ কেটে হুল করে এইভাবে পুলিশের গায়ে ছুঁড়ে মারতো, পুলিশি ঢাল দিয়ে ঠেকাতো। আর কাঁদুনি গ্যাস বা ওই টিয়া গ্যাস এগুলো ফাটাতো ওদের দূর সরিয়ে দেওয়ার জন্য। তারপর রাত্রে ওদের লঞ্চ করে নিয়ে সব বাইরে গেল। তারপরে আমরা আমাদের বলছে বাইরে বেরোবেন না। আমরা ওখানে গিয়েছিলাম, বাইরে বেরোবেন না, তো আমরা ছুটে এসে বেরিয়েছি। তারপর গুলি চালিয়ে আমাদের মিনিমুন্ডা ভূষণ সর্দারের ওই স্ত্রী ওকে গুলিতে পুড়ে গেল। আর ওদিকের ওই শরণার্থীরা কতজন মারা গেল ওইটা আমরা দেখতে পাইনি। হ্যাঁ, দেখতে পাইনি, তাহলে ভয়তে চলে আসি। এই ডিফুজদের মেরেছে, মানে পুলিশ এসে, হ্যাঁ তখনকার পুলিশ এসে মেরে তাদেরকে কেটে বস্তা করে নিয়ে গেছে, ডুবিয়ে মেরিয়ে ফেলেছে, এরকম দেখা গেছে। সেই সময় তো আপনি খুব ছোট, স্মৃতি। 8-9 বছর বয়স। হ্যাঁ, মানে আপনি মানে এরা কি শুনেছেন যে এরকমভাবে মারধর করেছে? না, শুনেছি কি, চোখে দেখেছি। কীরকম দেখেছেন? ওই বলছে না আমাদের মাঠের সামনে মাঠ ছিল, হ্যাঁ মাঠে ওদের তাড়িয়ে ধরে ডুবিয়ে মেরে ফেলেছে। তাই? হ্যাঁ, একদম চোখে দেখা। আচ্ছা। তারপরে পান গাছের গায়ে পাশে বড় রামদা দিয়ে কেটে বস্তায় ভরেছে। একটু এইসবগুলো চোখে দেখা। এতটা ভয়ঙ্কর? হ্যাঁ, এত ব্যাপক ভয়ঙ্কর ছিল। আচ্ছা। মরিচঝাপির বড় বাজারটা করেছিল ঠিক ওই কর্নারটা সরে হচ্ছে। আচ্ছা। আরও আগে। হ্যাঁ, মানে এই যে পুরো দ্বীপটা, এ দুইটা পুরো তো মরিচঝাপি ছিল। আচ্ছা, মানে ওরা এসে বসবাস করেছে। আচ্ছা। আর ওই যে ঠাকুর ঘর দেখা যাচ্ছে দেখুন, ঠিক ওই সোজাই ওরা খেয়া পারবার আরও জায়গা ছিল। ওখানে তো বাঁধটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওখানে বাঁধটা তৈরি করে নিয়েছিল এইরকম আমরা যে বাঁধের রাস্তায়। এই বাঁধটা তৈরি করেছিল ওরা। তার আগে
ওটা আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, ওটা নারকেল গাছ বা ফলের গাছটা সব পুঁতেছিল, হেক্টর হেক্টর করে বাঁধ করেছিল। আচ্ছা, এখনও ভিতরে আছে তো সেসব বাঁধ। এখন তো আর কেউ যায় না, না? না, এখন ওই নোনা বাসে এই গাছ, গেঁহু গাছ, গরম গাছ, মান গাছ এইসব হয়ে গেছে। আমার বাড়ির কাছে রামপুর হাট, সেখান থেকে একটা সরু নদী গ্রামের ভেতর দিকে জল নিকাশির জন্য বয়ে যায়, পিঁপড়েখালি নদী। ওই নদীর ভেতরে প্রচুর ছোট 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 নৌকো, গরান কাঠের ছোট ছোট সুচালো গরান কাঠ জড়ো করা, মানে সেইটা দিয়ে বোধহয় ছুঁড়ে মারবে টারবে ইত্যাদি এইরকম ধরনের অনেক নৌকো ভেতরে ঢুকেছিল। আর আমরা এপারে দাঁড়িয়েছিলাম, রামপুরের পারে সন্দেশখালি, আর তার এপারে বাসন্তী। পুলিশ ছিল অনেক, লঞ্চে পাহারা দিচ্ছিল, ওরা ওই ভেতরে ঢুকে পড়েছিল। তারপরে রামপুরের বাজারে কেন জানি না পেঁয়াজ কি কাজে লাগে, প্রচুর পেঁয়াজ, মানে সেদিনে বাজারে আমরা কেউ পেঁয়াজ কিনতে পারিনি, প্রচুর পেঁয়াজ ওখান থেকে তারা কিনে নিয়েছিল বাজারের দোকান কাছ থেকে। তারপর সামনাসামনি যে কোনো গলিগালা হয়েছে তা জানি না, তবে আমাদের গ্রামের ভেতর দিয়ে অনেক মানুষকে আমরা পালিয়ে যেতে দেখেছি ক্যানিংয়ের দিকে মুখ করে, কলকাতার অভিমুখে, মানে নৌকো টোকো ছেড়ে দিয়ে। এই জঙ্গলটা হচ্ছে মরিচঝাপি। আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার উল্টো দিকে কুমিরমারিতে। এই বিশাল নদীটা দেখছেন, এটা সাঁতরে বহু মানুষ পুলিশের তাড়া খেয়ে এই কুমিরমারিতে এসেছিল এবং তারপর সেখানে গুলি চলে 13ই মে 1979। মরিচঝাপির ঘটনার সময় মেনি মুন্ডা তিনি নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে। সেই সময় কি কি ঘটনা ঘটেছিল এমন একজনকে আমরা পেয়েছি, যার কাছ থেকে জেনে নেব। মনে আছে আপনার সেই সময়কার ঘটনা? হ্যাঁ, মিলমন্ড কি হয়েছে? তো বাড়িতে আচ্ছা, ওই ওপারের থেকে হচ্ছে শরণার্থীরা এসে মানে মানে কোন দিকটা? এই দিকটা? ওই হচ্ছে সুন্দরবন থেকে এসে ওই চিঙা টেঙা ফেলে মারতেছে। হ্যাঁ। হ্যাঁ, পুলিশের যখন চিঙা ফেলে মারা, দা ভল্লক নিয়ে ওর ওপর তো সাঁতার দিয়ে সব পেপার এসে গিয়ে এসে ওই পুলিশের যখন ওই চিঙা দা ভল্লক নিয়ে যান, তখন পুলিশ গুলি করেছে। মেনুমুন্ডার বাড়ি থেকে এই রাস্তার ওপরে এখানে পুলিশ সব ওই দিক থেকে যাইছে, এখানে গুলি করেছে। আর ওই শরণার্থীরা তখন সব নিচে দা বল্লভ নিয়ে সব এখান থেকে গুলি করেছে, ঘর ফুঁড়ে গিয়ে লেগেছে। ঘরের দেওয়াল ফুঁড়ে গিয়ে লেগেছে গুলি? এখানে কতটা ভয়ঙ্কর সেই সময় আপনি দেখেছেন? বিশাল মানে কারা পুলিশকে আক্রমণ করেছিল নাকি পুলিশ এসে ওদেরকে জোর করে তুলতে যায়? পুলিশ আক্রমণ মানে পুলিশের ওপর ওরাই মানে চিঙা দা বল্লভ নিয়ে এসে মানে এ করছে। তার আগে পুলিশও কি তার আগে টিয়ার গ্যাস চালানো? হ্যাঁ, টিয়ার গ্যাস তার আগে চালিয়েছে, তার রক্ষা করতে পারেনি। তখন আবার দা বল্লভ ওই আচ্ছা, ওপার থেকে তুলে নিয়ে আসলো, ওপার থেকে সাঁতার দিয়েই এসব। আচ্ছা, মানে এই নদীটা পার করে? ওপার থেকে সাঁতার দিয়েই এসব। এত বড় নদী পার করে সাঁতার দিয়ে? আচ্ছা, ওখানে কি কি তৈরি করেছিল ওরা? তৈরি করেছিল, পাম্পটি কারখানা করেছিল, ইটের কারখানা করেছিল, মানে বাজারঘাটের জন্য একটা বড় বাজার করেছিল। হ্যাঁ, এখান থেকে ওই পারে এসেছিল, ওই লটু বসু নিয়েছিল, এনে আবার এই সরকার থেকে আবার গুলিগোল্লা করে আবার তুলে নিয়ে গেল তাদের। বাবা, আপনি দেখেছেন তখন? মানে এখানে কত পুলিশ এসেছিল তখন? ওরে বাবা, ওদিকে ওই বুধবার বাজার না, আর ওই ধারে ওই পর্যন্ত এইখানতে লঞ্চ বোট ভর্তি, তাদের যখন তুলে নিয়ে যায়। আচ্ছা, তো তারপরে কি গুলি টুলি করলো নাকি? গুলি করেই তো তুলে নিয়ে গেল। এই ভালোমুখী ওদের বলেছিল যে তোমরা অটো উঠে চলে যাও, তো ওরা সুন্দরবন ছাড়বে না, ওরা এখানে থাকবে, থাকতে দেয়। একটা কথা বলা হয় যে এখানে যে শরণার্থী বা উদ্বাস্তু মানুষরা তারা এসছিলেন, তাদেরকে আসতে বলা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হয়। সেই নিয়ে প্রচুর গল্প আছে, কেউ কেউ শয়ে শয়ে লাশ দেখে। আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে মানুষকে বসবাস করা, সুন্দরবনের এতগুলো দ্বীপে এত মানুষ বসবাস করছে, সেই মানুষগুলোকে তোলা কি সুন্দরবন রক্ষার জন্য জরুরি ছিল? আপনার কি মনে হয়? সরকারের তো একটা নীতি ছিল। আমি জানি না সঠিক, যে মানুষকে যদি বসতি দিতে হয়, এর আগে বাংলাদেশের মানুষকে বসতি দেওয়া হয়েছিল ঝড়খালিতে। সরকার আগে তাদের ওখানে ক্যাম্প করে রেখে মেডিসিন, জল, খাদ্য ব্যবস্থা করে জঙ্গল কিছুটা হাসিল করে নিয়ে তাদের বসতি ব্যবস্থা করে দিয়েছিল। এখানে হঠাৎ করে
যে একেবারে রিজার্ভ ফরেস্টের একটা জায়গায় বসতি দেবে, কোনো পরিকল্পনা নেই, কিছু নেই। আমি জানি না কে বা কারা পাঠিয়েছিল। তাহলে সরকারের পরিকল্পনা নেই, অথচ এসে বসবাস করতে চলে এলেন, এটা হয় কী করে? সুতরাং এটা পরিকল্পনাবিহীন। যারা এসেছিলেন এই কারণে তারাই আবার ফিরে গেছে। পুরোটাই জঙ্গল, এটাই মরিচঝাপি। এই জঙ্গলের মধ্যে দেখুন একটা অদ্ভুত দৃশ্য, একটা বাঁধের মতো জায়গা। এটা যে মানুষ তৈরি করেছিল তার প্রমাণ এই জায়গাগুলি। এখনো বোঝা যাচ্ছে এখানে একসময় মানুষ বসবাস করত। বাঁধ তৈরি করে তাদের জল যাতে না ঢোকে, নোনা জল যাতে না ঢোকে, তার জন্য ব্যবস্থা করা হয়েছিল। এখানে তারা রুটির কারখানা, ইটভাটা, বাজার সবই নাকি তৈরি করেছিল। তারপর সেই ঘটনা 13ই মে 1979, ভয়ঙ্কর সেদিনের ঘটনা। এখনও বহু মানুষের মনের মধ্যে রয়েছে, বহু প্রত্যক্ষদর্শী রয়েছেন। কিন্তু সত্যি কি, কে তাদের নিয়ে এসেছিল, কেন তাদের আনা হয়েছিল এবং কারাই বা তাদেরকে এখান থেকে তুলে দেওয়ার জন্য এত মরিয়া হলো, সেটা এখনও স্পষ্ট নয়। তো প্রশাসনের ভূমিকা, সেই সময় সরকারের ভূমিকা, তা আজও প্রশ্নের মুখে। এখানে স্কুল কত দূরে? আমি এখানে থাকি না, তাহলে কোথায় থাকো? বাড়াইপুর। ও আচ্ছা, তো এখানে কি করতে এসছো? এটা আমাদের বাড়ি, আমি হোস্টেলে থাকি বাড়াইপুর। আচ্ছা, এই যে স্কুলে যে এই হোস্টেলে যে থাকো বা স্কুলের খরচ খরচা লাগে না লাগে না? আমাদের সরকার থেকে দেয়, সরকার থেকে দেয়। হ্যাঁ। ও আচ্ছা, এখানে তোমার আগে এখানে কেউ এরকম ওখানে গিয়ে পড়াশোনা করেছে বা স্কুলে গিয়েছে? আমাদের আগে কোনো মেয়ের আগে এরকম পড়াশোনা করেছে? না, আমরা এখান থেকে প্রথম বাইরে গেছি। ছোটবেলা থেকেই এরা একটা জিনিস বুঝে যায় যে মাছ ধরতে পারলে এবং বিক্রি করতে পারলে প্রচুর টাকা পাওয়া যাবে, আর সেটা করার জন্যই মানসিকভাবে প্রস্তুত হয়। তবে বদলেছে অনেকটাই। এই যে জল জঙ্গলের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা, তার মধ্যে শিক্ষারও প্রভাব এসছে, যে কারণে আদিবাসী পরিবারের মেয়েকে এখান থেকে পাঠানো হয় হোস্টেলে পড়াশোনা শেখানোর জন্য। প্রকল্প বা অন্যান্য সরকারি প্রকল্প সেই টাকা পয়সাগুলো পায় লোকজন, বা এই যে চাল ডাল আয়লার? হ্যাঁ, আয়লার চালটা পায়, রেশনটা ফ্রি হয়। আচ্ছা, আর এমনি যে অন্যান্য যে লক্ষ্মীর ভাণ্ডার বা কিছু? লক্ষ্মীর ভাণ্ডার হয়, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, বা কৃষক বন্ধু হচ্ছে। আচ্ছা, এখানের এই যে প্রকৃতিটা একটা বিশাল টাকা পয়সার উপার্জনের জায়গা, প্রকৃতির অফুরন্ত ভাণ্ডার, সেটা কতটা এখানকার মানুষের প্রভাবিত করে? না, এখানকার এই মৌলিরা গেছিল মধু কাটতে, ওরা যা কিছু পেয়েছে, খরচপাতি উঠেছে, কারো লস হয়ে গেছে, এরকম অবস্থা। আর এমনি যে মাছ ধরাটা, মাছ ধরাটা এই বাগদার মিনটা ধরছে এখন বর্তমানে। জঙ্গলে আছে, কাঁকড়া মাছ ধরে পাস করে ওই সরকারি অনুমতি নিয়ে। মানে খাওয়া পড়াটা কোনো প্রকারে হয় না। খেয়ে মানুষ মরছে না, দুমুঠো খেতে পাচ্ছে, কারণ চাষবাস হচ্ছে, মানুষ দুবেলা দুমুঠো খাদ্য পাচ্ছে। আর বর্তমানে মানুষের অনেকটা ডোনেশন, মানে চাল খাদ্য এটা পাচ্ছে। কাজ এলাকায় নেই, এইটুকু কঠিন। মানুষের কাজের জন্যে, কাজের খোঁজে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে। তো যেখানে যায় সেখানে তারা ইনকামটা ভালো করে, বছরে কয়েক মাস থাকলেও সারা বছরের খরচটা তারা একসঙ্গে নিয়ে আসতে পারে, এই জন্যই সচ্ছল আছে। সরকারি প্রকল্পের টাকা পয়সা পান আপনারা? কী কী প্রকল্পের টাকা পয়সা পান, বা কী কী রেশন টেশন কী পান? রেশনে যা দেয়, আটা, চিনি, চাল, এগুলো। আর লক্ষ্মী ভাণ্ডার, তারপরে জমির যেগুলো। আচ্ছা, এখানে মহিলারা প্রচুর দোকান দেখছি, একের পর এক দোকানে মহিলারা রয়েছে, সব মহিলারা এখানে কাজ করে না? বাড়ির কাছে দোকানপাট সব রকমই, নদীতেও যায় সবাই, মাছ শাক ধরে, কাঁকড়া ধরে, সবাই ওই পক্ষে দুজনে কাজবাজ করে, কারণ এই ছাড়া তো আমাদের কোনো কাজ পাবো নেই। মানে এখন উন্নতি হচ্ছে আস্তে আস্তে, আগে এতটা উন্নতি ছিল না, এখন যত বছর যাচ্ছে দিন যাচ্ছে উন্নতি হচ্ছে। কি কি উন্নতি দেখছেন? হ্যাঁ, যেমন কারেন্ট, রাস্তাঘাট, গাড়ি, সব রকম উন্নতি হচ্ছে। আপনারা একটা উন্নয়নের চেষ্টা করেছিলেন, সেটা কতদূর কার্যকর করতে পেরেছেন বা কী অবস্থা রয়েছে? সময় বেশিসে যতটা করা উচিত ছিল ততটা আমরা করতে পারিনি, কারণ আমাদের হাতে অনেক সময় পেয়েছিলাম। তবে সবচেয়ে বড় একটা কাজ যেটা আমরা অনেক আগে থেকেই শুরু করার চেষ্টা করেছিলাম,
সেইটা আয়লার বাঁধটা করার জন্যই আমরা খুব উৎসাহী ছিলাম। শেষ পর্যন্ত টাকাটা পেয়ে গেছিলাম। দুর্ভাগ্য আমরা তারপরে আর ক্ষমতায় ছিলাম না। পরবর্তী সরকার এসে সেই টাকাটা খরচই করেননি, টাকাটা ফেরত গেল। 5,032 কোটি টাকা, 176 কিলোমিটার সবচেয়ে ভাঙন বাঁধ যেগুলো একেবারে সেই গঙ্গাসাগর থেকে ওদিকে হাসনাবাদ পর্যন্ত 2 24 পরগনা সুন্দরবনের সবটাই ঠিক হয়ে যেত, সেটাই হলো না। এইটি সবচেয়ে খারাপ অবস্থা। নদী পারাপারের জন্য ব্রিজ হয়নি অনেক জায়গায়, কিন্তু বিদ্যুতের তার পৌঁছে গিয়েছে এপার থেকে ওপার। যেখানে ব্রিজ করা সম্ভব হয়েছে সেখানে ব্রিজ করা হয়েছে, যেখানে ব্রিজ করা হয়নি সেখানে এরকম রোরো ভেসেল করা হয়েছে। অর্থাৎ বড় নদী পারাপারের জন্য, গাড়ি নিয়ে পারাপারের জন্য এই ব্যবস্থা। সুন্দরবনের যে ছোট ছোট বিভিন্ন দ্বীপ আছে সেই দ্বীপগুলোকে সংযুক্ত করার একটা প্রয়াস ইতিমধ্যে শুরু হয়েছে। হিন্দু প্রভাবিত এলাকা, একেবারে মতুয়া, নমশূদ্র সাধারণ মানুষের বসবাস এখানে। সেই মানুষগুলির কাছে এখানে অভিমানের প্রশ্ন। উন্নয়ন অনেকটাই হয়েছে, রাস্তাঘাট, পানীয় জল, সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায় এমন উন্নয়ন চোখে পড়ার মতো। কিন্তু তার সঙ্গে এটাও ঘটনা, মানুষের অভিমান জড়িয়ে আছে। সেই অভিমান যে হিন্দু মানুষদের নাম বাদ যাওয়া নেই। যে বিজেপি বলছে যে মুসলমানদের তাড়াবো, হিন্দুদের রাখবো, সেই জায়গায় গোসবার এই দ্বীপবেষ্টিত 9টি আইল্যান্ডে 14টি গ্রাম পঞ্চায়েত, সেখানে 5,000-এর অধিক সাধারণ মানুষ যারা এখানেই তাদের জন্ম, এখানেই তারা বড় হয়েছে, সেই সমস্ত লোক এখানে নাম বাদ গিয়েছে। এটা অত্যন্ত ভোটের থেকে বড় কথা, অমানবিকভাবে এটা হিন্দুদের নাম বাদ গেছে, হিন্দুদেরই নামই বাদ গেছে। এখানে তো 96% 94% মানুষ হিন্দু, সেখানে এই সংখ্যা বাদ গিয়েছে। যারা বাংলাদেশি নয়, এখানেই জন্মেছে, যারা এখানে তার বয়স 40 বছর 45 বছর, বাবার নাম আছে, ছেলের নাম নেই। স্যার হ্যামিল্টনের সমবায় পদ্ধতির কথা শুনে মুগ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ। তিনি জেনেছিলেন বা বুঝেছিলেন যে সমবায় পদ্ধতি একটা গুরুত্বপূর্ণ জিনিস সমাজের উন্নতির ক্ষেত্রে। সেই কারণে তিনি এখানে এসেছিলেন 1932 সালে। 30 এবং 31শে ডিসেম্বর তিনি এখানে ছিলেন। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সমবায় কৃষি ভাণ্ডার গড়ে তুলেছিলেন, ব্যাংক গড়ে তুলেছিলেন, স্কুলগুলো এমনকি তার সেই সময় গড়ে উঠেছিল। এই রাঙ্গাবলী হাই স্কুল তার আগেই উঠেছিল এখানে। গোসবা হাই স্কুল প্রথম 1929 সালে খুব সম্ভব। তারপরে রাঙ্গাবলী হাই স্কুল হয়েছিল, সাতজিলে হাই স্কুল হয়েছিল। সে সবই কিন্তু ওই সমবায় আন্দোলনের পথ ধরেই। কিন্তু আর্থিক উন্নতি তো অবশ্যই হয়েছিল। তখন মানুষ কিন্তু সেই সমবায় থেকে ঋণ নিতে পারত, আবার সময়ে শোধ দিতে পারত। আবার কি এমনকি ধর্মগোলা বলে একটা গোলা ছিল, সেও সেখানে সমস্ত কিছু জমা থাকতো। আবার তার প্রয়োজন মতো সেই ধর্মগোলা থেকে খাদ্যশস্য নিতে পারতো, ধার নিতে পারতো। আর রাস্তাঘাট সেও কিন্তু সমবায়ের মাধ্যমে গড়ে উঠত। গোসাবাতে সমবায় শক্তির বহিঃপ্রকাশ দেখে রবীন্দ্রনাথ মুগ্ধ বিস্ময়ে বলেছিলেন, স্বদেশী সমাজের যে স্বপ্ন একদিন দেখেছিলাম, এখানে তার পরিপূর্ণ রূপ দেখতে মুগ্ধ হলাম। সমস্ত ভারতবর্ষের আদর্শ হোক গোসাবা। এখানে হ্যামিল্টন সাহেব নোট চালু করেছিলেন, অর্থাৎ বিনিময় প্রথার সেই পর্যায়ে এখানে গোসাবার জন্য আলাদা একটা কারেন্সি চালু ছিল। একদম ঠিক। সেটা কিন্তু বাসন্তী বা অন্য কোথাও গেলে কিন্তু ওই টাকাটা চলতো না। এটা এই গোসাবার মধ্যে, দ্বীপের মধ্যে ওটা চলতো। 1 টাকার নোট চালু করেছিলেন। সুন্দরবনের কথা বলতে গেলে গোসাবার সমবায় সমিতির কথা বলতেই হয়। অদ্ভুত ব্যাপার, এ রাজ্য নাকি সমবায় আন্দোলনের পথিকৃৎ, অথচ এই গোসাবায় এক সময় এই সমবায় আন্দোলন বা সমবায় ব্যবস্থা ধ্বংস করেছিল নাকি বামেরাই। অন্তত এখানকার মানুষজন তাই বলছেন। প্রচুর গাছপালা ছিল আমাদের এখানে, বাগান বাড়ি, কেটে তছনছ করে দেয়। আর বাড়ি ঘর ভেঙে তছনছ। বাবাকে তৈরি করেছে, তারপরে না পেরে বাবা। রাগটা কি ছিল? এটা তো আপনার বাবা তো সমবায় কোঅপারেটিভ। কেন করবে? এরা মালিক কেন? মালিকটা কেন? এরা এই সম্পত্তিটা এদের কেন? এদের ক্ষোভ হচ্ছে মালিকানাই ক্ষোভ। কোঅপারেটিভটা ক্ষোভ না, ক্ষোভ হচ্ছে মালিকানা ক্ষোভ। এরা সব দখল করে নিচ্ছে।
ওটা তো স্টেটের তো সার্টিফিকেট কাগজ কলমে, ওরা সেটা মানতে চায়নি। তারপর কেস ফেস চললো, বহু লোকের জমি টমি চলে গেল, রাইস মিলটা দখল হয়ে গেল। ওরা রাইস মিলটাকে পরে মহিলা সমিতির নামে করলো। আর কাগজ তো সব নষ্ট করে দিয়েছে। রাজনৈতিক বদল ঘটেছে, কিন্তু সুন্দরবনে এখনও এই কোঅপারেটিভ সোসাইটি বেঁচে রয়েছে। 1950 সাল থেকে এখানে যে বাড়িঘরদর রয়েছে, মানুষজন রয়েছেন, তারা এই সমবায় সমিতির সদস্য। দক্ষিণ রায়, বনবিবি এবং শাহজঙ্গলি, এই তিনজনের এখানে পুজো হয়। নামের মধ্যে অদ্ভুত একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, আর সম্প্রীতি রয়েছে এখানকার মানুষের মধ্যেও। হিন্দু মুসলমান নির্বিশেষে জেলেরা মাছ ধরতে যান, মধু সংগ্রহ করতে যান, কাঠ কাটতে যান, যে কাজে যান না কেন এখানেই প্রথম পুজো দেন। টোটাল সুন্দরবনে 102টো দ্বীপ, তার মধ্যে 52টা দ্বীপ মানুষ বাস করছে, আর 48টা দ্বীপ আছে যেটা বনভূমি এখনও আছে। এই যে 52টা দ্বীপে বসবাস করছে, এটা তো আস্তে আস্তে সংখ্যাটা বাড়ার মানে সম্ভাবনা রয়েছে নাকি? না, কমে যাচ্ছে। কীরকম? যেমন প্রাকৃতিক নিয়মে যেমনভাবে এই দ্বীপগুলো গড়ে উঠেছে, প্রাকৃতিক নিয়মে কোথাও ভাঙন, কোথাও জমছে, এই করতে করতে অনেক দ্বীপ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তার মধ্যে ঘোড়ামারা দ্বীপ এখন কিন্তু প্রায় নিশ্চিহ্ন, আর লোহাচড়া দ্বীপটা পুরো জলের তলায় ঢুকে গেছে। সেটা কি তাহলে প্রকৃতি শোধ নিচ্ছে সভ্যতার বিরুদ্ধে? প্রকৃতি একদম। জল, জঙ্গল আর এখানকার মানুষের এক সংগ্রামের লড়াইয়ের কাহিনী। কেমন আছে বাংলায় সুন্দরবন আজ এই পর্যন্তই।